স্টুডেন্টস, বাহিনী নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সেকেন্ড এসএলএসটি 2025 9-10 লেভেল বায়োলজিক্যাল সায়েন্সে ডেমোর বিভিন্ন টপিক নিয়ে আমি আলোচনা করছিলাম। তো আগের দুটো ভিডিওতে প্রধানত ক্লাস 9-এর বোটানির কিছু অংশ আমি আলোচনা করেছি এবং ডেমোতে আমার যেটা অ্যাজাম্পশান, যেহেতু সময় কম দেওয়া হবে, যে 3 মিনিট প্রধানত সময় ম্যাক্সিমাম দেওয়া হতে পারে, তো সেই 3 মিনিটের মধ্যে কোনো একটা পার্টিকুলার টপিক তুমি কিভাবে বুঝিয়ে দিয়ে আসবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা চ্যালেঞ্জিং। এবং এই খুব কম সময়ের মধ্যে তোমার স্টুডেন্টসের সঙ্গে ইন্টারাকশান করার ক্ষমতা, তার সঙ্গে সঙ্গে তোমার ডেমনস্ট্রেট করার ক্ষমতা, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, এই সব কিছু কিন্তু চেক করা হবে। মনে রাখবে, সময় এক্ষেত্রে কম দেওয়া হচ্ছে মানে কিন্তু এরকম নয় যে তোমাকে প্রপারলি অ্যানালাইসিস করা হচ্ছে না। অ্যাকচুয়ালি যারা এক্সপার্ট তারা কিন্তু একটু দেখলেই বুঝে যাবেন যে তোমার মধ্যে কী কোয়ালিটি আছে। এবং সেই জন্যই ডেমো টপিক হিসাবে তোমরা যেগুলোকে চয়েস করবে সেগুলোকে কিন্তু খুব ভালো করে প্রিপারেশান নিয়ে যেতে হবে, স্ক্রিপ্ট করে নেবে এবং তার সঙ্গে সঙ্গে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করবে, রেকর্ড করে দেখবে যে তোমার কোথায় ভুল হচ্ছে। তো যাই হোক, আজকে আমি আরও ক্লাস 9 থেকে কিছু পোর্শন আলোচনা করব, যেগুলো ডেমো টপিক প্রধানত হতে পারে, ভালো ভালো টপিক। এবং আমি যে কন্টেন্ট যেগুলো তোমাদেরকে দিচ্ছি, তো এগুলো তোমরা কিন্তু নিজের মতো করে মডিফাই করে নিতে পারো। জুলজির কডাটা, এটা যদি ডেমো টপিক হিসাবে চয়েস করো, কিভাবে ডেমো দেবে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। মর্নিং স্টুডেন্টস, আগের দিন আমরা অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকাইনোডার্মাটা সম্পর্কে পড়েছিলাম। আচ্ছা, এগুলো কি ছিল? একদম সঠিক বলেছে, এগুলো হচ্ছে পর্ব। তাহলে মৎস্য কি? মৎস্য পর্ব না, মৎস্য হচ্ছে শ্রেণী। আগের দিন আমি বলেছিলাম, তোমরা ঠিক মনে রেখে দিয়েছো দেখছি। তাহলে মৎস্য প্রধানত যে পর্বের অন্তর্গত, তো সেই পর্বই হলো কর্ডাটা। তো আজকে আমরা পড়ব প্রধানত কর্ডাটা, ঠিক আছে? তাহলে এই যে তোমরা বললে যে মৎস্য পর্ব, তো এই ক্ষেত্রে তোমাদের প্রচুর কনফিউশন হয় যে কোনটা পর্ব কোনটা শ্রেণী। তো এই কর্ডাটার এই ক্লাস দেখলে তাহলে তোমরা বুঝে যাবে এই যে মৎস্য, তার সঙ্গে সঙ্গে উভচর, সরীসৃপ, এগুলো সব কিন্তু শ্রেণী, এগুলো কিন্তু পর্ব নয়। এটা ধরা যাক একটা এনিম্যাল আছে, তো এই এনিম্যাল বা এই যে এনিম্যাল বডি আছে, আমরা প্রত্যেকেই তো খাবার খাই, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম আছে বা পৌষ্টিকতন্ত্র আছে। এক্ষেত্রে ধরে রাখো এই এনিম্যালের বা এই প্রাণীর এটা হলো পৌষ্টিকতন্ত্র। তো পৌষ্টিকতন্ত্র কোথা থেকে শুরু হয়? গহ্বর থেকে শুরু হয় এবং তার সঙ্গে সঙ্গে পৌষ্টিকতন্ত্র পায়ুছিদ্রে শেষ হয়। পৌষ্টিকতন্ত্রের এই যে উপরের যে দিকটা, এটা হচ্ছে পৃষ্ঠদেশ, ঠিক আছে? এই যে আমাদের ডরসাল সাইড, এটাকে ইংরাজিতে বলে, এবং সামনের দিকে যে পোর্শনটা, এটা হলো অঙ্কীয় দেশ। তো কর্ডাটা পর্বের প্রধানত 4টে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকে। এই যে পৌষ্টিকতন্ত্র আছে, তো পৌষ্টিকতন্ত্রের উপরের দিকে একটা স্ট্রাকচার থাকে, একটা খুব শক্ত একটা রডের মতো গঠন থাকে, এবং এই গঠনটাকেই আমরা বলবো নোটোকর্ড। পর্ব কর্ডাটার অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে জীবনের কোনো না কোনো অবস্থাতে এদের কিন্তু নোটোকর্ড থাকে। সেটা ভ্রূণ অবস্থায় হতে পারে, অথবা অ্যাডাল্ট অবস্থায় হতে পারে, বা পূর্ণাঙ্গ অবস্থায় হতে পারে। কোনো না কোনো অবস্থায় কিন্তু নোটোকর্ড থাকে, এবং নোটোকর্ডের ওপরে পৃষ্ঠদেশে একটা ফাঁপা স্নায়ুরজ্জু দেখা যায়। এখানে আর একটা কী দেখা যায়? স্নায়ুরজ্জু। এবং এই স্নায়ুরজ্জুটাকে আমরা বলবো নার্ভ কর্ড। তাহলে নোটোকর্ড আমরা দেখলাম, এবং তার সঙ্গে সঙ্গে স্নায়ুরজ্জুটাকে আমরা বলবো নার্ভ কর্ড। এবং এক্ষেত্রে যে পৌষ্টিকতন্ত্র দেখতে পাচ্ছি, এবং এই পৌষ্টিকতন্ত্রে অসংখ্য গলবিলের ছিদ্র থাকে, এবং প্রধানত এই যে ছিদ্র, তো এগুলোকে বলে গলবিলীয় ফুলকা ছিদ্র। এবং এদের দেহের পিছনের দিকে একটা লেজ থাকে, তো তাকে বলা হয় পোস্ট অ্যানাল টেল। তো এই যে 4টে ক্যারেক্টার, তো এগুলো প্রধানত পর্ব কর্ডাটাতে দেখা যায়। এখন পর্ব কর্ডাটার প্রধানত 3টে উপপর্ব আছে। দেখো, পর্ব কর্ডাটার তাহলে প্রথম যে উপপর্ব, তো সেই উপপর্ব হচ্ছে ইউরোকর্ডাটা। তাহলে প্রথম উপপর্ব কি? ইউরোকর্ডাটা, এটা হচ্ছে উপপর্ব। দেখো, ইউরোকর্ডাটার প্রধানত বৈশিষ্ট্য কী? ইউরোকর্ডাটার যদি আমরা একটা এনিম্যাল দেখি, ধরে রাখো এটা তাদের লার্ভা, এবং লার্ভায় এদের লেজেতে প্রধানত নোটোকর্ড থাকে। আমি কি বলেছিলাম? পর্ব কর্ডাটার বিশেষত্ব যে জীবনের কোনো না কোনো অবস্থাতে নোটোকর্ড থাকবে। তাহলে ইউরোকর্ডাটাতে প্রধানত লার্ভা অবস্থাতে এদের নোটোকর্ড থাকে। এক্সাম্পল, ইউরোকর্ডাটার এক্সাম্পল হচ্ছে অ্যাসিডিয়া এবং তার সঙ্গে সঙ্গে সালপা, ঠিক আছে? প্রচুর পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেওয়া হয়। এবং ইউরোকর্ডাটার যেটা অ্যাডাল্ট এনিম্যাল বা পূর্ণাঙ্গ এনিম্যাল, তো পূর্ণাঙ্গ এনিম্যাল প্রধানত এরকম হয়, এরা সামুদ্রিক হয় প্রধানত, এবং এদের মুখছিদ্র থাকে, অ্যাট্রিয়াম থাকে, ইত্যাদি থাকে, এবং এদের দেহ টিউনিক বা টেস্টে আবৃত থাকে। তো সেই জন্য এদেরকে অনেক সময় টিউনিক এটাও বলা হয়, রাইট? সুতরাং এদের এক্সাম্পল আমরা কি দেখলাম? এদের এক্সাম্পল হচ্ছে অ্যাসিডিয়া।
এবং এদের লার্ভা কিন্তু অনেক বেশি উন্নত হয় অ্যাডাল্টের থেকে বা পূর্ণাঙ্গ প্রাণীর থেকে। এদের লার্ভা অনেক বেশি উন্নত হয়। পূর্ণাঙ্গ প্রাণী প্রধানত সমুদ্রে থাকে এবং তারা মুভ করতে পারে না বা নড়াচড়া করতে পারে না, কিন্তু লার্ভা কিন্তু সবসময় নড়াচড়া করতে পারে বা লার্ভা কিন্তু প্রচুর অ্যাক্টিভ থাকে। তো এটা এক ধরনের মেটামরফোসিস বা রূপান্তর। তো একে আমরা বলবো রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। আমরা পরে যখন তোমরা ক্লাস 11-এ যখন পড়বে তখন এই সম্বন্ধে আরও ভালোভাবে পড়বে। এরপরে আরও একটা উপপর্ব আছে এবং সেই উপপর্ব হচ্ছে সেফালোকর্ডাটা। তাহলে সেকেন্ড উপপর্ব আমরা কি দেখব? সেফালোকর্ডাটা। সেফালো কথার মানে হচ্ছে ব্রেন, ঠিক আছে, বা মস্তিষ্ক। তাহলে এই নাম দেখেই আমরা বুঝতে পারছি যে সেফালোকর্ডাটাতে নোটোকর্ড কিন্তু একদম মস্তিষ্ক থেকে লেজ পর্যন্ত বিস্তৃত থাকে। দেখো এরকম যদি আমরা একটা অ্যানিমেল আঁকি তাহলে এর মস্তিষ্ক থেকে একদম লেজ পর্যন্ত কিন্তু নোটোকর্ড থাকে। এর সাথে সাথে এদের দেহে অসংখ্য মায়োটম পেশি থাকে এবং এদের মুখের সামনের দিকে এরকম একটা ওরাল হুড থাকে। এরা ফিল্টার ফিডার, এরা প্রধানত সমুদ্রে থাকে এবং সেই কারণের জন্য খাবারকে এরা ফিল্টার করতে পারে। তো সেফালোকর্ডাটার এক্সাম্পল হচ্ছে অ্যাম্ফিঅক্সাস, খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল, প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। তো পর্ব কর্ডাটার একদম লাস্ট যে উপপর্ব আছে তো সেই উপপর্ব হলো ভার্টিব্রাটা। দেখো তাহলে এই যে ভার্টিব্রাটা, এই ভার্টিব্রাটার মধ্যেই কিন্তু মৎস্য, উভচর, সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী এই সবগুলোই কিন্তু পড়ে। তো ভার্টিব্রাটার বিশেষত্ব কি? আমরা দেখেছিলাম যে কর্ডাটা পর্বের জীবনের কোনো না কোনো অবস্থাতে কি থাকে? নোটোকর্ড থাকে। যেমন আমরা ইউরোকর্ডাটাতে আমরা দেখলাম লেজেদের নোটোকর্ড থাকে লার্ভা দশায়, আবার সেফালোকর্ডাটাতে আমরা দেখলাম যে অ্যাডাল্টের ক্ষেত্রে বা পরিণত প্রাণীদের নোটোকর্ডই থাকে। কিন্তু এই যে ভার্টিব্রাটা আছে যেগুলো উন্নত, তো তাদের ক্ষেত্রে যে নোটোকর্ড, যেটা বললাম যে একটা রডের মতো গঠন, এবং এই নোটোকর্ড প্রধানত মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলামে পরিণত হয়। দেখো মেরুদণ্ডে অসংখ্য এরকম ছোট ছোট খণ্ড থাকে, তো এগুলোকেই আমরা বলবো কশেরুকা। তাহলে এগুলো প্রধানত ভার্টিব্রাল কলামে পরিণত হয় এবং সেই জন্যই এই উপপর্বের নাম কিন্তু হয়েছে ভার্টিব্রাটা। ঠিক আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাথে সাথে আমরা যে পৃষ্ঠদেশে ফাঁপা স্নায়ুরজ্জু দেখলাম বা আমরা যে নার্ভ কর্ড দেখলাম, তো এই নার্ভ কর্ডের সামনের দিকের অংশ প্রধানত মস্তিষ্কতে পরিণত হয়। সামনের দিকের অংশ মস্তিষ্কতে পরিণত হবে আর পিছনের দিকের যে অংশটা আছে তো সেটা কিন্তু সুষুম্না কাণ্ডতে পরিণত হয়। ঠিক আছে, এটাই হচ্ছে ভার্টিব্রাটার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবং ভার্টিব্রাটার আন্ডারে প্রধানত বিভিন্ন শ্রেণী আছে, যেটা তোমাদেরকে বললাম যে শ্রেণী মৎস্য, তার সঙ্গে সঙ্গে শ্রেণী উভচর, এর সাথে সাথে শ্রেণী সরীসৃপ, শ্রেণী পক্ষী, শ্রেণী স্তন্যপায়ী। তো এগুলো সব কিন্তু এই ভার্টিব্রাটা উপপর্বের অন্তর্গত। তাহলে দেখো একটা প্রশ্ন প্রচুর পরীক্ষাতে দেওয়া হয় যে ব্যাখ্যা করো সমস্ত ভার্টিব্রাটাই কর্ডাটা, কিন্তু সব কর্ডাটা ভার্টিব্রাটা নয়। সুতরাং দেখতে পাচ্ছি এই যে ভার্টিব্রাটা এরা কিন্তু পর্ব কর্ডাটারই অন্তর্গত, কিন্তু দুটো উপপর্ব যেমন সেফালোকর্ডাটা এবং তার সঙ্গে সঙ্গে ইউরোকর্ডাটা এরা কিন্তু ভার্টিব্রাটা নয়। এরা পর্ব কর্ডাটার অন্তর্গত হলেও এরা কিন্তু ভার্টিব্রাটা নয়। তোমরা জানো যে প্রাণী জগৎকে প্রধানত দুটো বড় গ্রুপে ভাগ করা হয়, একটা নন কর্ডাটা এবং আরও একটা কর্ডাটা। এর পরের দিন আমরা এই বিভিন্ন শ্রেণীগুলো সম্পর্কে আলোচনা করব। দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে পরের ক্লাসে। থ্যাংক ইউ। তোমাদের সঙ্গে আমি আলোচনা করলাম পর্ব কর্ডাটা। তোমরা অনেকে বলছিলে যে অ্যানিম্যাল ক্লাসিফিকেশান থেকে প্রধানত কোনো ডেমো টপিক দেবে কি না। সুতরাং আমার মনে হয় যে ডেমো টপিক যদি দিতেই হয় এমন টপিক তোমাকে চয়েস করতে হবে যেটা নিয়ে প্রধানত ওখানে ভাবার যাতে কোনো রকম মানে ভাবতে তোমাকে না হয়। তো আমরা প্রত্যেকেই প্রধানত এই পর্ব কর্ডাটা আমরা প্রত্যেকেই পরিচিত এবং সেই জন্যই আমার মনে হয়েছে যে এক্ষেত্রে ডেমো টপিক হিসাবে তোমরা যদি পর্ব কর্ডাটাকে চয়েস করো সেটা কিন্তু তুলনামূলকভাবে বেটার হবে। একদম সিম্পল ছবির সাহায্যে তোমাদেরকে খুব কম সময়ের মধ্যে টোটাল বিষয়টা বুঝিয়ে দিয়ে আসতে হবে। আমার হয়তো একটু সময় বেশি লাগলো কারণ আমি স্মার্ট বোর্ড ব্যবহার করছি এবং সেই জন্যই আমার হয় সময়টা একটু বেশি লাগলো। বিভিন্ন তোমাদের বোঝার সুবিধার জন্য প্রধানত কালার চেঞ্জ করতে হচ্ছে, সেই জন্য একটু টাইমটা বেশি লাগলো। কিন্তু তোমরা এটাকে লিখে নেবে, যেগুলো আমি লিখলাম একটু তোমরা ভিডিও দেখে লিখে নেবে, তাহলে দেখবে এবং একটু প্র্যাকটিস করলে দেখবে যে 3 মিনিটের মধ্যে তোমার কিন্তু ডেমো টপিক দাঁড়িয়ে যাবে। এরপরে আরও একটা টপিক আমি আলোচনা করব, সেটা হলো পৌষ্টিকতন্ত্র। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে, আমাকে মেসেজ করেছে যে স্যার পৌষ্টিকতন্ত্র সম্পর্কে আলোচনা করতে। তাহলে এবার যে ডেমো টপিক আলোচনা করব সেটা হচ্ছে হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম।
মর্নিং স্টুডেন্টস, তো আজকে আমরা আলোচনা করব পৌষ্টিকতন্ত্র সম্পর্কে। তো পৌষ্টিকতন্ত্র শুরু করার আগে তোমাদের কিছু প্রশ্ন আমি করি যে তোমরা আজকে কি খেয়ে এসেছো? আচ্ছা, ভাত, ডাল এবং মাছ খেয়ে এসেছো, ঠিক আছে। ভাত হলো কার্বোহাইড্রেট এবং তার সঙ্গে সঙ্গে মাছ হচ্ছে প্রোটিন, এবং তার সঙ্গে সঙ্গে এই যে মাছ যে ভাজা হচ্ছে, তো মাছ ভাজা হয় প্রধানত যেটা দিয়ে, তো সেটা হচ্ছে তেল। তাহলে তেল হলো লিপিড, ঠিক আছে। সুতরাং আমরা যে খাবার খাই, আমরা প্রধানত 3 ধরনের খাবার খাই। তো আজকে আমরা দেখব যে এই যে খাবারগুলো আমরা খাচ্ছি, এই খাবারগুলো কিভাবে হজম হয় এবং কোথায় হজম হয়। দেখো, আমরা যে খাবারগুলো খাই, যেমন কার্বোহাইড্রেট বললাম, তার সঙ্গে সঙ্গে প্রোটিন বললাম, তার সাথে সাথে লিপিড বললাম, এগুলো কিন্তু অনেক বড় বড় মলিকুল, ঠিক আছে। পৌষ্টিকতন্ত্রের অন্যতম প্রধান কাজ কি? পৌষ্টিকতন্ত্রের অন্যতম প্রধান কাজ হচ্ছে এই বড় খাদ্যগুলো প্রধানত উৎসেচকের সাহায্যে, মানে এনজাইমের সাহায্যে, আমি এক্ষেত্রে ইংরাজিতে লিখছি, উৎসেচকের সাহায্যে এগুলো ছোট ছোট খাদ্য কণায় পরিণত হয়। কিন্তু এই পৌষ্টিকতন্ত্রে তোমাকে বুঝতে হবে যে এই এনজাইম কোথা থেকে নিঃসৃত হয় এবং কোন জাতীয় খাবারে কোন কোন উৎসেচক থাকে, এবং তার সঙ্গে সঙ্গে কোথায় কোন জাতীয় খাবার পাচিত হয়। অর্থাৎ এই যে বললাম যে 3 ধরনের খাবার আমরা খাই, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড, তো এরা কোথায় হজম হয় এবং তার সঙ্গে সঙ্গে প্রধানত কোন জাতীয় উৎসেচক প্রধানত এই খাবারকে হজম করতে সাহায্য করে, সেটাই আমরা মেনলি বুঝব। দেখো, আমাদের যে দেহ আছে এটা হচ্ছে টিউব উইদিন টিউব স্ট্রাকচার। তার মানে কি, আমাদের দেহের মধ্যে একটা নল আছে আর বাইরের দিকে আমাদের দেহ আছে। মানে আমরা যদি এরকম দেহের ওয়াল ধরি, এটা বডি ওয়াল, এবং এই বডি ওয়ালের ভেতরে প্রধানত আমাদের পৌষ্টিকতন্ত্র থাকে। একদম পৌষ্টিকতন্ত্র শুরু হচ্ছে মুখছিদ্র দিয়ে এবং শেষ হচ্ছে আমাদের পায়ুছিদ্র দিয়ে। পৌষ্টিকতন্ত্রের সঙ্গে আবার বিভিন্ন রকমের গ্রন্থি লেগে থাকে। আমি একদম সিম্পল ছবির সাহায্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, তো আমাদের পৌষ্টিকতন্ত্র শুরু হচ্ছে যেটা দিয়ে, তো সেটাই হচ্ছে মুখগহ্বর। তাহলে পৌষ্টিকতন্ত্র কী দিয়ে শুরু হবে? আমাদের মুখগহ্বর দিয়ে। এটা হলো মুখগহ্বর, এবং মুখগহ্বরে প্রধানত যে গ্রন্থিটা থাকে, তো সেটাই হচ্ছে লালা গ্রন্থি বা স্যালিভারি গ্ল্যান্ডস গ্রন্থি। তো এটা হচ্ছে লালা গ্রন্থি, ঠিক আছে। আর এটা হলো আমাদের মুখগহ্বর। তো মুখগহ্বরে প্রধানত কার্বোহাইড্রেট জাতীয় খাবার পাচিত হয়, এবং এই লালা গ্রন্থি থেকে এক রকমের উৎসেচক খরিত হয়, তার নাম হচ্ছে টাইলিন, যেটা আমাদের স্টার্চকে প্রধানত মল্টোজে পরিণত করে, রাইট। তো কার্বোহাইড্রেটের হজম কিন্তু এখানেই শুরু হয়, কোনো প্রোটিন এবং লিপিড জাতীয় খাবারের পরিপাক এই মুখগহ্বরে হয় না। মুখগহ্বরের পরে একটা লম্বা নল নেমে এসেছে, এবং সেই নলটাকেই আমরা বলবো গলবিল, বা এটাকে ইংরেজিতে বলা হয় ফ্যারিংস। এরপরে আরও একটা নল আসছে, তো তার নাম হচ্ছে ইসোফেগাস, ঠিক আছে। ইসোফেগাসকে বলা হয় গ্রাসনালী, এবং এই ফ্যারিংস অংশেই প্রধানত আমাদের আলজিহবা থাকে। দেখবে হাঁ করলে আয়নাতে তুমি যদি দেখো তাহলে আলজিহবা দেখতে পাবে। তো এই আলজিহবা কিন্তু আমাদের গলবিল অংশতেই থাকে। এবং গ্রাসনালীর পরে পৌষ্টিকতন্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ থাকে, এবং সেই অংশটার নাম তোমরা শুনে থাকবে, এবং সেটাই হলো পাকস্থলী, বা ইংরাজিতে এটাকে বলা হয় স্টোম্যাক। এবং এই যে পাকস্থলী আছে, এই পাকস্থলী থেকে কিন্তু HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয়, রাইট। তাহলে এখান থেকে HCl নির্গত হয়, এবং তার সঙ্গে সঙ্গে পাকস্থলীর অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কাজ, এখান থেকে একটা উৎসেচক নিঃসৃত হয়, তার নাম হলো পেপসিন। এবং এই পেপসিন উৎসেচক কী কাজ করে? এই পেপসিন উৎসেচক প্রধানত প্রোটিন জাতীয় খাদ্যকে পেপটোনে পরিণত করে। তো এটা হচ্ছে পাকস্থলীর অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। পাকস্থলীর পরে যে অংশটা আছে, তো সেটাই হলো আমাদের ক্ষুদ্রান্ত। এবং ক্ষুদ্রান্ত, তাহলে যেটা আমরা দেখলাম যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারের হজম কোথায় শুরু হচ্ছে? কার্বোহাইড্রেট জাতীয় খাবারের ডাইজেশন বা পরিপাক শুরু হচ্ছে কিন্তু মুখগহ্বরে এবং শেষ হয় ক্ষুদ্রান্তে। তো প্রোটিন জাতীয় খাবারের পরিপাক তাহলে শুরু হচ্ছে পাকস্থলীতে, শেষ হবে ক্ষুদ্রান্তে। আর লিপিড জাতীয় যে খাবার আছে, তার ডাইজেশন বা পরিপাক শুরু হয় কিন্তু ক্ষুদ্রান্তে এবং শেষও হয় কিন্তু ক্ষুদ্রান্তে। তাহলে এই যে অংশটা আছে, তো এটাই হলো ক্ষুদ্রান্ত। এবং ক্ষুদ্রান্তে বেশ কয়েকটা গ্রন্থি প্রধানত উন্মুক্ত হয়। দেখো, আমি একটু আঁকার চেষ্টা করছি কোন কোন গ্রন্থি উন্মুক্ত হয়। তো ক্ষুদ্রান্তে প্রধানত লিভার বা যকৃৎ নিঃসৃত রস নির্গত হয়, তো যাকেই আমরা বলবো পিত্তরস। এর সঙ্গে সঙ্গে এই জায়গাতে প্রধানত পিত্তথলি থাকে, এবং তার সাথে সাথে এখানে কিন্তু অগ্নাশয় থাকে। তাহলে এখানে কি থাকে? ক্ষুদ্রান্তের সঙ্গে কি যুক্ত থাকে? লিভার, তার সঙ্গে সঙ্গে এখানে পিত্তথলি থাকে, এবং এর সাথে সাথে এখানে কিন্তু অগ্নাশয় থাকে। তো অগ্নাশয় থেকে প্রধানত যে রস নিঃসৃত হয়, তো তাকেই আমরা বলবো প্যানক্রিয়াটিক জুস বা অগ্নাশয় রস। এবং ক্ষুদ্রান্ত থেকে যে রস নির্গত হয়, তো তাকে বলা হয় সাক্কাস এন্টারিকাস। এবং এই ক্ষুদ্রান্তের মধ্যে মনে রাখবে সমস্ত রকমের খাবারের ডাইজেশন হয়। যে সমস্ত খাবার হজম হয় না,
তো সেই সমস্ত খাবারগুলো এরপরে বৃহদন্ত্রে প্রবেশ করে। তাহলে ক্ষুদ্রান্তের পরে যে অংশটা আছে তো সেটাই হচ্ছে বৃহদন্ত্র, এবং বৃহদন্ত্রেরই একটা অংশ হলো মলাশয়, এবং মলাশয় এরপরে বায়ুছিদ্র দিয়ে দেহের বাইরে নির্গত হয়। তাহলে ক্ষুদ্রান্তের পরের যে অংশটা আছে তো সেটাই হলো বৃহদন্ত্র, এবং এখানে যেটা আছে তো সেটা হলো মলাশয়, রাইট। তো এগুলোই হচ্ছে প্রধানত আমাদের পৌষ্টিকতন্ত্রের অংশ। তাহলে পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন গ্রন্থি মাথায় রাখবে, যেমন লালা গ্রন্থি আছে, তার সাথে সাথে পাকস্থলী, প্রধানত প্রোটিন জাতীয় খাবারের ডাইজেশন এই পাকস্থলীতেই শুরু হয় ইত্যাদি, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবং মুখগহ্বরের মধ্যে কিন্তু আমাদের দাঁত থাকে, এবং মানুষের প্রধানত 4 রকমের দাঁত থাকে, এবং সেই জন্য মানুষকে হেটারোডোন বলা হয়। তো মানুষের যদি আমরা দন্ত সংকেত লিখি এইভাবে লেখা হয় ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার এবং তার সাথে সাথে মোলার। তুমি কিভাবে মনে রাখবে? 212-3, ঠিক আছে, 212-3 এটা হচ্ছে মানুষের প্রধানত দন্ত সংকেত, রাইট। তো এই ভিডিওতে আলোচনা করবে, এবং সেটা হলো ব্লাড গ্রুপ। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো ব্লাড গ্রুপ সম্পর্কে আলোচনা করতে। তো ব্লাড গ্রুপ কিন্তু ডেমো টপিক হিসাবে একটা খুব ভালো একটা চয়েস হতে পারে, ঠিক আছে। সুতরাং এবার আমি আলোচনা করব ব্লাড গ্রুপ, এবং আমি আবারও বলছি আমি বিভিন্ন টপিক প্রধানত আলোচনা করছি, তোমরা তোমাদের পছন্দ মতো প্রধানত টপিক এক্ষেত্রে চয়েস করবে, তোমাদের যেটা সুইটেবল মনে হবে তো সেরকম টপিক তোমরা চয়েস করতে পারো। তাহলে এবার আমরা যেটা করব, আলোচনা করব ডেমো টপিক হিসাবে, তো সেটা হচ্ছে আমাদের রক্তের গ্রুপ। এটাও কিন্তু ক্লাস 9-এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। দিন আমরা রক্তের বিভিন্ন উপাদান সম্পর্কে পড়েছিলাম, এবং আজকে আমরা পড়ব রক্তের গ্রুপ। সুতরাং আজকে আমাদের পড়ার বিষয় তোমাদের আগের দিন বলেছিলাম আজকে আমরা রক্তের গ্রুপ পড়ব, এবং তোমাদের এটাও বলেছিলাম যে তোমরা রক্তের গ্রুপগুলো জেনে আসবে। তো তোমরা নিশ্চয়ই বাড়িতে জিজ্ঞেস করেছো তোমাদের রক্তের গ্রুপ কী কী। সৃজা তোমার রক্তের গ্রুপ কি? A+। আচ্ছা, অনিকেতের রক্তের গ্রুপ কি? B+। আচ্ছা, সুমিতের রক্তের গ্রুপ AB+। আচ্ছা, মীরের রক্তের গ্রুপ কি? O+। আচ্ছা, সৈকত তোমার রক্তের গ্রুপ কি? A+। তাহলে তো রিপিট হয়ে গেল, দুজনের একই রক্তের গ্রুপ। ঠিক আছে, কেন এই ঘটনাটা ঘটে, এবং তোমাদের এই যে 4 জনের কেন এই ডিফারেন্ট রক্তের গ্রুপ, এবং প্লাস কি, তার সঙ্গে সঙ্গে কারো রক্তের গ্রুপ হতে পারে O-, তাহলে মাইনাস কি, এই সমস্ত বিষয়ই আজকে আমরা দেখব। এবং রক্তের গ্রুপ কেন নির্ণয় করার প্রয়োজন হয় জানো? একদম সঠিক বলেছে, রক্ত সঞ্চারণের জন্য। অর্থাৎ কোনো মানুষের যদি কোনো আঘাত লাগে বা দেহে যদি রক্তের প্রয়োজন হয়, তাহলে অন্য কোনো ব্লাড গ্রুপের রক্ত দিলে হবে না। তো আজকে আমরা বুঝবো যে কোন ব্যক্তি কাকে রক্ত দিতে পারবে, তার সঙ্গে সঙ্গে এই রক্তের গ্রুপগুলো কি। রক্তের গ্রুপকে আমরা যদি ব্রডলি যদি আমরা দুটো ভাগে ভাগ করি, কীরকম হবে? একটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম, এবং আর একটা হচ্ছে RH সিস্টেম। তো RH সিস্টেম এবং এবিও ব্লাড গ্রুপ সিস্টেম কি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখো, রক্তের গ্রুপ প্রধানত কিসের ওপর নির্ভর করে? রক্তের গ্রুপ প্রধানত আমাদের লোহিত কণিকায় অবস্থিত বিভিন্ন অ্যান্টিজেনের ওপর ডিপেন্ড করে। বিষয়টা কীরকম হয় দেখো, এরকম আমাদের যে আরবিসি বা লোহিত রক্তকণিকা আছে, তো আরবিসি পর্দাতে বিভিন্ন রকমের অ্যান্টিজেন থাকে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো অ্যান্টিজেন যেটা রক্তের গ্রুপকে নির্ধারণ করে, সেটা হচ্ছে A আর B অ্যান্টিজেন। যাদের কোষ পর্দাতে প্রধানত A অ্যান্টিজেন থাকে, তো তাদের রক্তের গ্রুপ কি হবে? তাদের রক্তের গ্রুপ হবে A। এর সাথে সাথে যাদের কোষ পর্দাতে প্রধানত এই যে লোহিত রক্তকণিকার কোষ পর্দাতে যাদের বি অ্যান্টিজেন থাকে, তাহলে যাদের বি অ্যান্টিজেন থাকে তো তাদের রক্তের গ্রুপ কি হবে? তাদের রক্তের গ্রুপ হবে বি। আবার যাদের আরবিসি বা লোহিত রক্তকণিকাতে প্রধানত এবি অ্যান্টিজেন থাকে, তো তাদের রক্তের গ্রুপ এবি। আবার যাদের এই আরবিসি পর্দাতে কোনো অ্যান্টিজেন থাকে না, তো তাদের রক্তের গ্রুপ হবে ও, রাইট। এটা হচ্ছে একটা জেনারেল আইডিয়া। এবার দেখো, এই অ্যান্টিজেন কাকে বলে? অ্যান্টিজেন হচ্ছে সেই সমস্ত কম্পাউন্ড বা সেই সমস্ত যৌগ রাসায়নিক পদার্থ যেগুলো আমাদের দেহে অ্যান্টিবডি সৃষ্টিতে সাহায্য করে। সুতরাং এই অ্যান্টিজেনের বিরুদ্ধে কিন্তু আমাদের প্লাজমাতে ন্যাচারাল অ্যান্টিবডি থাকে, মানে তুমি যে জন্মাচ্ছ সেটাও কিন্তু এই অ্যান্টিবডি নিয়েই কিন্তু তুমি জন্মাচ্ছ। যাদের আরবিসি পর্দাতে এ অ্যান্টিজেন থাকে, তাহলে তাদের প্লাজমাতে যে অ্যান্টিবডি থাকে সেটা হচ্ছে আলফা অ্যান্টিবডি। যাদের বি অ্যান্টিজেন থাকে তো সেখানে কি থাকবে? বিটা অ্যান্টিবডি। আবার দেখো, যাদের এবি অ্যান্টিজেন থাকে তো সেখানে তাহলে কি হবে? সেখানে কোনো অ্যান্টিবডি থাকে না। কিন্তু যাদের রক্তেতে প্রধানত আরবিসি মেমব্রেনে কোনো রকম অ্যান্টিজেন থাকে না, তো তাদের ক্ষেত্রে আলফা এবং বিটা এই দুটো অ্যান্টিবডি থাকে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কোন ব্যক্তি কাকে রক্ত দিতে পারবে? দেখো, এক্ষেত্রে এই যে
ও ব্লাড গ্রুপ যুক্ত ব্যক্তি, তো একে বলা হয় সার্বিক দাতা। তো ও ব্লাড গ্রুপ যুক্ত ব্যক্তি সবাইকে রক্ত দিতে পারবে। আর এই যে এবি ব্লাড গ্রুপ যুক্ত যে ব্যক্তি আছে একে বলা হয় সার্বিক গ্রহীতা। তাহলে বিষয়টা কীরকম হয়, যেটা তোমাদেরকে আমি বলছিলাম যে কে কাকে রক্ত দিতে পারবে সেটা তোমাকে বোঝাবো। দেখো, ও ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তি প্রধানত একে রক্ত দিতে পারবে এবং তার সাথে সাথে বিকে রক্ত দিতে পারবে এবং তার সাথে সাথে কাকে রক্ত দিতে পারবে, এবিকে রক্ত দিতে পারবে। যেহেতু ও ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তি সবাইকে রক্ত দিতে পারে, তো সেই কারণের জন্য ও ব্লাড গ্রুপের ব্যক্তিকে আমরা কি বলবো, সার্বিক দাতা। ঠিক আছে, এরপরে তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ও ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তি সবাইকে রক্ত দিতে পারছে। আবার দেখো, এবি হচ্ছে সার্বিক গ্রহীতা, এবি কিন্তু সবার থেকে রক্ত নিতে পারছে। ঠিক আছে, তাহলে ও এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সিম্পল ছক, সবাইকে রক্ত দিতে পারছে এবং তার সঙ্গে সঙ্গে এবি কিন্তু সবাই থেকে রক্ত নিতে পারছে। তাহলে ও রক্তের গ্রুপ যাদের আছে তারা কাকে রক্ত দিতে পারবে, শুধুমাত্র ওকে রক্ত দিতে পারবে। আবার এ, তাহলে দেখো এ প্রধানত কার থেকে রক্ত নিতে পারবে, এর থেকে এবং তার সঙ্গে সঙ্গে ও এর থেকে। আবার দেখো বি ব্লাড গ্রুপ যাদের আছে তারা কার থেকে রক্ত নিতে পারবে, ও এর থেকে এবং তার সঙ্গে সঙ্গে বি এর থেকে। ঠিক আছে, এবং এবি ব্লাড গ্রুপ সম্পন্ন যে ব্যক্তি আছে তারা কার থেকে রক্ত নিতে পারবে, সবার থেকে, ও এ বি এবং নিজের থেকেও তারা কিন্তু রক্ত নিতে পারবে। তাহলে এই ছকের সাহায্যে তোমরা বুঝতে পারছো যে কোন ব্যক্তি কার থেকে রক্ত নিতে পারে। এ প্লাস তার সঙ্গে সঙ্গে এবি প্লাস এরকম ব্লাডের গ্রুপ। তো এই প্লাসগুলো কেন হয়, দেখো আরবিসি পর্দাতে শুধুমাত্র এই যে এ আর বি অ্যান্টিজেন থাকে সেরকম নয়, এছাড়া আরও এক রকমের অ্যান্টিজেন থাকে এবং সেই অ্যান্টিজেনটার নাম হচ্ছে আরএইচ অ্যান্টিজেন। এবং এই আরএইচ অ্যান্টিজেন একই রকমের অ্যান্টিজেন প্রধানত ভারতীয় বানর রিসাস মাঙ্কির আরবিসি মেমব্রেনেও থাকে। তাহলে যাদের ক্ষেত্রে এই আরএইচ অ্যান্টিজেন থাকে তো তারাই হচ্ছে পজিটিভ। সুতরাং এই যে এখানে দেখো এ ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে এ অ্যান্টিজেন আছে এবং তার সঙ্গে সঙ্গে আরএইচ অ্যান্টিজেন আছে, তাহলে এটা এ পজিটিভ। আবার এই যে বি এর ক্ষেত্রে বি অ্যান্টিজেন আছে আর এখানে যদি কোনো আরএইচ অ্যান্টিজেন না থাকে তাহলে তার ব্লাড গ্রুপ কী হবে, বি নেগেটিভ। আবার এবির ক্ষেত্রে এখানে যদি আরএইচ অ্যান্টিজেন থাকে তাহলে এর ব্লাড গ্রুপ কী হবে, অবভিয়াসলি এবি পজিটিভ হবে। আবার ও ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তি এর মানে আরবিসি মেমব্রেনে যদি আরএইচ অ্যান্টিজেন থাকে তাহলে এর ব্লাড গ্রুপ কী হবে, ও প্লাস বা ও পজিটিভ। একটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল আমি তোমাদেরকে দিই। দেখো 85% মানুষ কিন্তু আরএইচ পজিটিভ। আমাদের ভারতবর্ষে 85% মানুষ আরএইচ পজিটিভ এবং তার সঙ্গে সঙ্গে 15% মানুষ কিন্তু আরএইচ নেগেটিভ। এবং সেই জন্যই যখন তোমাদের চারজনকেই আমি ব্লাড গ্রুপ আমি জিজ্ঞেস করলাম, দেখো চারজনেই কিন্তু পজিটিভ বলেছে। চারজনে কি বলেছে, চারজনে কিন্তু পজিটিভ বলেছে। ঠিক আছে, এ পজিটিভ বলেছো, বি পজিটিভ বলেছো, এবি পজিটিভ বলেছো এবং তার সঙ্গে সঙ্গে ও পজিটিভ বলেছো। তো নেগেটিভ এই রক্ত কিন্তু খুবই রেয়ার। তাহলে ম্যাক্সিমাম মানুষের মধ্যে, পপুলেশনের মধ্যে কিন্তু এই পজিটিভ ব্লাড গ্রুপই জেনারেলি থাকে। তবে একটা ডেমো তোমাদেরকে দিয়ে দেখাবো, সেটা হচ্ছে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন। এটাও কিন্তু খুব ভালো একটা টপিক। মর্নিং স্টুডেন্টস, আগের দিন তোমাদের আমি পড়িয়েছিলাম হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে। তো হৃৎপিণ্ডের প্রধানত কতগুলো প্রকোষ্ঠ থাকে বলতে পারবে? একদম সঠিক বলেছে, হৃৎপিণ্ডের মধ্যে প্রধানত 4টি প্রকোষ্ঠ থাকে, 2টো অলিন্দ এবং 2টো নিলয়। এবং তোমাদের বলেছিলাম যে আজকে আমরা পড়ব হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন পদ্ধতি। তাহলে আজকের টপিক রক্ত সংবহন। খুব সহজ ছবির সাহায্যে আমরা বুঝবো যে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কিভাবে রক্ত সংবহন হয়। দেখো, হৃৎপিণ্ডকে যদি আমরা সিম্পল ডায়াগ্রামের সাহায্যে যদি আমি প্রকাশ করি বোঝার সুবিধার জন্য, দেখো এক্ষেত্রে আমরা হৃৎপিণ্ডের 4টে প্রকোষ্ঠ আঁকছি। ধরে রাখো এটা হলো একটা হৃৎপিণ্ড এবং হৃৎপিণ্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 4টে প্রকোষ্ঠ আছে। ঠিক আছে, এবং এই জায়গাতে দেখো এটা হচ্ছে ডান অলিন্দ আর এখানে হচ্ছে এটাকে আমরা বলবো ডান অলিন্দ। তো ডান অলিন্দকে প্রধানত
এবং এই জায়গাতে দেখো এই যে অংশটা আছে এটা হচ্ছে ডান অলিন্দ বা রাইট অরিকেল, আর এখানে যেটা আছে তো সেটাই হচ্ছে রাইট ভেন্ট্রিকেল। একটা বিষয় মাথা রাখবে, মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে সবসময় ছবির বাঁ দিকটা ডান দিক হবে। তাহলে এই দিকের যে প্রকোষ্ঠটা আছে এটা কি হবে, এটা হচ্ছে লেফট অরিকেল, আর এই দিকের যে প্রকোষ্ঠটা আছে এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকেল, মানে হচ্ছে বাম নিলয়। তো সমগ্র দেহ থেকে দূষিত রক্ত প্রধানত ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরার মধ্য দিয়ে, তো ডান অলিন্দে প্রধানত দুটো মহাশিরা লেগে থাকে, একটা ঊর্ধ্ব মহাশিরা আর একটা হচ্ছে নিম্ন মহাশিরা। তাহলে ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরা দিয়ে দূষিত রক্ত প্রথমেই যেখানে আসে তো সেটা হচ্ছে ডান অলিন্দে। ডান অলিন্দ যখন রক্তপূর্ণ হয় তখন ডান অলিন্দে সংকোচন হয়, তারপরে ডান অলিন্দ আর ডান নিলয়ের সংযোগস্থলে প্রধানত ত্রিপত্র কপাটিকা থাকে। কি থাকে? ত্রিপত্র কপাটিকা, প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। তাহলে এক্ষেত্রে যে রক্ত আছে ডান অলিন্দ থেকে সেটা ডান নিলয়ে চলে আসে, এরপরে ডান নিলয় থেকে এই রক্ত বিশুদ্ধ হওয়ার জন্য ফুসফুসে যায়। দেখো আমাদের হৃৎপিণ্ড এমন, কখনোই দূষিত আর বিশুদ্ধ রক্ত মিশ্রিত হয় না। তাহলে দূষিত রক্ত এটা কিন্তু ফুসফুসে যাবে বিশুদ্ধ হওয়ার জন্য, তারপর ফুসফুসে বিশুদ্ধ হয়ে সেটা আবার আমাদের হৃৎপিণ্ডে ফিরে আসবে এবং হৃৎপিণ্ড তারপর সমগ্র দেহে সেই রক্তকে পাম্প করে দেয়। তাহলে এই যে ডান নিলয় আছে এই ডান নিলয়ের সঙ্গে একটা ধমনী যুক্ত থাকে এবং সেই ধমনীটার নামই হলো ফুসফুসীয় ধমনী। তাহলে এই ধমনীটাকে আমরা কি বলবো? ফুসফুসীয় ধমনী। দেখো ধমনী প্রধানত বিশুদ্ধ রক্ত বহন করে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে ফুসফুসীয় ধমনী। তাহলে আমরা যদি এক্ষেত্রে রক্তের যদি গতিপথ দেখি, দেখো ঊর্ধ্ব মহাশিরা দিয়ে রক্ত যাচ্ছে এবং নিম্ন মহাশিরা দিয়ে রক্ত এক্ষেত্রে ডান অলিন্দে প্রবেশ করছে, তারপরে সেটা কোথায় চলে আসছে? ডান নিলয়ে আসছে, এরপর ডান নিলয় থেকে সেটা কিন্তু ফুসফুসে চলে যাচ্ছে বিশুদ্ধ হওয়ার জন্য। এবং রক্ত বিশুদ্ধ হওয়ার পরে এরপরে এই যে বাম অলিন্দ আছে, তো বাম অলিন্দের সঙ্গে প্রধানত ফুসফুসীয় শিরা লেগে থাকে। কে লেগে থাকে? ফুসফুসীয় শিরা। দেখো শিরা প্রধানত দূষিত রক্ত পরিবহন করে, কিন্তু ব্যতিক্রম হলো ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরা সবসময় বিশুদ্ধ রক্ত পরিবহন করে। এখানে ফুসফুসীয় শিরার সংখ্যা কতগুলো? ফুসফুসীয় শিরার সংখ্যা কিন্তু 4টে। আর এই ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরা এটা একটা, আর এখানে একটা, আর এই যে ফুসফুসীয় ধমনী আছে এটা কিন্তু একটাই ধমনী থাকে। ঠিক আছে? আর এখানে আমরা দেখলাম যে ত্রিপত্র কপাটিকা থাকে, তো এটাকে বলা হয় ট্রাইকাস্পিড ভাল্ব। তাহলে সমগ্র দেহ থেকে তাহলে বিশুদ্ধ রক্ত এই যে ফুসফুসীয় শিরা দিয়ে কোথায় চলে আসবে? ফুসফুসীয় শিরা দিয়ে আমাদের বাম অলিন্দে চলে আসবে। বাম অলিন্দ আর বাম নিলয়ের সংযোগস্থলে প্রধানত দ্বিপত্র কপাটিকা থাকে। যখনই অলিন্দ রক্তপূর্ণ হবে তখন অলিন্দের সংকোচন হবে এবং তার ফলে রক্ত এক্ষেত্রে নিলয়ে চলে আসবে। এবং এই যে বাম নিলয় আছে, বাম নিলয় থেকে আরও একটা ধমনী প্রধানত সমগ্র দেহতে রক্ত নিয়ে যায় এবং সেই ধমনীটার নাম হলো মহাধমনী, বা ইংরাজিতে এটাকে বলা হয় অ্যাওর্টা। তাহলে এই মহাধমনী দিয়ে প্রধানত বিশুদ্ধ রক্ত আমাদের সমগ্র দেহতে ছড়িয়ে পড়ে, রাইট? তো এই যে জায়গাটা দেখো ফুসফুসীয় ধমনী এবং মহাধমনী যেখানে ক্রস করে যাচ্ছে এখানে একটা লিগামেন্ট থাকে, তো তার নাম হচ্ছে লিগামেন্টাম আর্টারিওসাম। এর সাথে সাথে এই যে নিলয় কিন্তু অলিন্দের থেকে আকৃতিতে অনেক বড় হয় এবং এই বাম নিলয়ের প্রাচীর কিন্তু খুব পুরু হয়। কেন কেন বলতে পারবে? একদম সঠিক বলেছ, কারণ বাম নিলয় প্রধানত সমগ্র দেহতে রক্ত প্রেরণ করে। তাহলে বাম নিলয়কে অনেকটা লোড নিতে হয়, সেই জন্য বাম নিলয়ের প্রাচীর পুরু হয়। সুতরাং আমরা খুব সহজেই বুঝতে পারলাম একদম সিম্পল ডায়াগ্রামের সাহায্যে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কিভাবে রক্ত সংবহন ঘটে। এর পরের দিন আমরা আলোচনা করব হৃৎপিণ্ডের বিশেষ সংযোগী কলাগুলো। ক্লাস 9-এ আরও একটা টপিক কিন্তু হৃৎপিণ্ড থেকে আরও একটা টপিক ডেমোর জন্য খুব ভালো হতে পারে এবং সেটি হলো হৃৎপিণ্ডের বিশেষ সংযোগী কলা, যেমন এসএ নোড, এভি নোড, বান্ডিল অফ হিজ এবং পার্কিনজি ফাইবার। ছবির সাহায্যে তুমি খুব সুন্দরভাবে এটা বুঝিয়ে দিয়ে আসতে পারো। তো তোমরা কেউ যদি বিশেষ সংযোগী কলা যদি চয়েস করো ডেমো টপিক হিসাবে, কিভাবে তোমরা সেটাকে বোঝাবে এবং তার সঙ্গে সঙ্গে কী কী ডায়াগ্রাম ইউজ করবে, কোন কোন বিষয় তোমাদেরকে বলতে হবে, এটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং ডেমোতে যেহেতু সময় খুব কম দেওয়া হবে, সুতরাং 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু সমগ্র বিষয় তোমাদেরকে বুঝিয়ে দিয়ে আসতে হবে।
মর্নিং স্টুডেন্টস, আগের দিন আমরা হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন পদ্ধতি দেখেছিলাম। তো আজকে আমরা পড়ব হৃৎপিণ্ডের বিশেষ সংযোগী কলা। দেখো, আমরা যদি বুকের বাঁদিকে একটু হাত দিই, আমাদের যে থোরাসিক ক্যাভিটি আছে, বক্ষ গহ্বর আছে, এই বক্ষ গহ্বরের একটু বাঁদিক ঘেঁষে কিন্তু আমাদের হৃৎপিণ্ড থাকে। সবসময় হৃৎপিণ্ড সংকুচিত এবং প্রসারিত হয়। হৃৎপিণ্ডের এই সংকোচনকে আমরা বলবো সিস্টল এবং প্রসারণকে আমরা বলবো ডায়াস্টল। হৃৎপিণ্ডের এই সংকোচন প্রসারণ সারা জীবনে কিন্তু কখনোই বন্ধ হয় না। তো বিভিন্ন প্রাণীতে আমরা প্রধানত হৃৎপিণ্ড দেখতে পাই। তো হৃৎপিণ্ডকে যদি আমরা দেখি, প্রধানত দুই ধরনের হৃৎপিণ্ড থাকে, একটা নিউরোজেনিক হার্ট আর একটা মায়োজেনিক হার্ট। কিন্তু হৃৎপিণ্ড কিভাবে সংকুচিত হয়, কিভাবে প্রসারিত হয়, তো সেই কাজ প্রধানত কিভাবে সম্পন্ন হয়, সমগ্র হৃৎপিণ্ডের মধ্যে কিভাবে এই ঘটনা ঘটে, তো এগুলো সম্পর্কেই আজকে আমরা পড়ব। তাহলে আজকে আমাদের পড়ার বিষয় হলো হৃৎপিণ্ডের বিশেষ সংযোগী কলা। প্রত্যেকের মনে এটা প্রশ্ন জাগে যে কিভাবে এই হৃদস্পন্দন হচ্ছে, অর্থাৎ হৃৎপিণ্ডের সিস্টল কিভাবে হচ্ছে, ডায়াস্টল কিভাবে হচ্ছে, এটা আমাদের প্রত্যেকের মনেই প্রশ্ন জাগে। তো সেগুলো সম্পর্কেই আজকে আমরা আলোচনা করব। দেখো, যেটা তোমাদেরকে বলছিলাম যে হৃৎপিণ্ড প্রধানত দুই ধরনের হয়। কি বললাম একটু বলতে পারবে? হৃৎপিণ্ড প্রধানত দুই ধরনের হয়। কি কি বলছো? একদম সঠিক বলেছো। একটা হচ্ছে নিউরোজেনিক হার্ট। নিউরোজেনিক হার্ট মানে কি? যখন যে সমস্ত হৃৎপিণ্ড প্রধানত নার্ভাস সিস্টেম দিয়ে তাদের হৃদস্পন্দন নিয়ন্ত্রিত হয়, তো সেটাই হচ্ছে নিউরোজেনিক হার্ট। যেমন বিভিন্ন ইনসেক্টের ক্ষেত্রে এই ধরনের হার্ট থাকে। আর এক রকমের হার্ট হচ্ছে, তো সেটাই হচ্ছে মায়োজেনিক হার্ট। মায়োজেনিক হার্ট মানে কি? এই যে হৃদস্পন্দন যেটা বললাম, সিস্টল এবং ডায়াস্টল, তো এই সমগ্র বিষয়টা যখন হৃৎপিণ্ডেরই যখন পেশিকলা যখন সেটাকে নিয়ন্ত্রণ করে, তাহলে হৃৎপেশি এক্ষেত্রে হৃদস্পন্দনকে নিয়ন্ত্রণ করে, তো সেটাই হলো মায়োজেনিক হার্ট। তাহলে তোমরা কি বলতে পারবে যে মানুষের হার্ট কেমন? একদম সঠিক বলেছো, মানুষের হার্ট হচ্ছে মায়োজেনিক হার্ট। তাহলে এই যে মায়োজেনিক হার্ট, এই মায়োজেনিক হার্টের মধ্যে কি থাকে, তো সেটা সম্পর্কেই প্রধানত আমরা আলোচনা করব। দেখো, আমি একদম একটা সিম্পল ডায়াগ্রাম আঁকছি এবং এই সিম্পল ডায়াগ্রামের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করব হৃৎপিণ্ডের বিশেষ সংযোগী কলাগুলো সম্পর্কে। প্রথমেই এক্ষেত্রে আমি আঁকছি অলিন্দ, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমি এঁকে দিলাম অলিন্দ এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গাতে আমরা এঁকে দিই নিলয়, রাইট? এবং এখানে অন্ত অলিন্দ পর্দা আছে। আর আমরা আগের দিন দেখেছিলাম হৃৎপিণ্ডের প্রধানত বাম নিলয়ের প্রাচীরটা কি হয়? বাম নিলয়ের প্রাচীরটা অনেকটা পুরু হয়, ঠিক আছে? এটা আগের দিন আমরা দেখেছিলাম। এইবারে এই যে হৃৎপিণ্ডের এই যে ডান নিলয় আছে, তো ডান নিলয়ে আমরা জানি যে ঊর্ধ্ব মহাশিরা থাকে এবং ঊর্ধ্ব মহাশিরা জাস্ট নিচেতে একটা বিশেষ সংযোগী কলা থাকে। তো এই যে বিশেষ সংযোগী কলা, এগুলো আর কিছুই নয়, এগুলো হলো পরিবর্তিত হৃৎপেশি। এবং এই যে বিশেষ সংযোগী কলা আছে, এই বিশেষ সংযোগী কলাটার নাম হলো এস এ নোড। তো এটাকে আমরা কি বলবো? এস এ নোড, ঠিক আছে? এই এস এ নোড প্রধানত হৃদস্পন্দন তৈরি করতে পারে। এস এ নোড যে হৃদস্পন্দন তৈরি করছে, সেটা সমগ্র অলিন্দে এবং সমগ্র দিকে প্রধানত এটা ছড়িয়ে পড়ে। কিন্তু এটা কিন্তু নিলয়ে সরাসরি আসে না, কারণ অলিন্দ আর নিলয়ের সংযোগস্থলে এখানে একটা প্যাড থাকে। তো তাকে আমরা বলবো অ্যানিউলার প্যাড, যেখান দিয়ে প্রধানত কারেন্ট প্রবাহিত হতে পারে না। তো সেই জন্য এই যে হৃদস্পন্দন, সমগ্র হৃৎপিণ্ডই তো আমি বললাম যে সংকুচিত প্রসারিত হয়। তাহলে এই হৃদস্পন্দনকে নিলয়ে আসতে গেলে অন্য আরও কিছু সংযোগী কলার সাহায্যে তাকে আসতে হবে। তো এই যে এসএ নোড প্রধানত মিনিটে 72টা বিট করতে হেল্প করে হৃৎপিণ্ডকে, এবং সেই জন্যই এই এসএ নোডকে আমরা বলবো পেস মেকার। প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়, তো পেস মেকার কাকে বলে? এবার দেখো, এই এসএ নোড প্রধানত যে হৃদস্পন্দন যেটা তৈরি করছে, সেই হৃদস্পন্দন এবার গ্রহণ করে আরও এক রকমের বিশেষ সংযোগী কলা, এবং তার নাম হলো এভি নোড। তাহলে এখানে আমরা যেটা আঁকছি, তো সেটাই হলো এভি নোড। এভি নোড সুতরাং কোথায় থাকে? দেখো, একদম ডান অলিন্দের একদম নিচের দিকে আন্ত যে অলিন্দ পর্দা আছে, তার গা ঘেঁষে প্রধানত এই এভি নোড অবস্থান করে। তাহলে এসএ নোড থেকে এভি নোড প্রধানত হৃদস্পন্দনকে নিয়ে নেয়। সুতরাং এই যে অংশটা দেখতে পাচ্ছ, তো এটাই হলো এভি নোড। অনেক সময় এসএ নোড যদি খারাপ হয়ে যায়, তখন এভি নোড সে হৃদস্পন্দন তৈরি করতে পারে। তো এই জন্য এই এভি নোডকে আমরা বলবো রিজার্ভ পেসমেকার, ঠিক আছে? এরপরে এভি নোড থেকে এই হৃদস্পন্দন যেখানে চলে আসে, তো তার নাম হচ্ছে বান্ডিল অফ হিজ। তো বান্ডিল অফ হিজ এই আন্ত নিলয় পর্দা দিয়ে প্রধানত এইভাবে আসে, এবং
এই বান্ডিল অফ ফিজ প্রধানত ব্রাঞ্চিং হয়ে গেছে, মানে শাখা এটা পরিণত হয়েছে। তাহলে দেখো এখানে একটা শাখা পুরো নিলয়ে ঢুকে গেছে, আবার এদিকে একটা শাখা এই দিকের নিলয়ে ঢুকে গেছে, ঠিক আছে, একটা ডান নিলয়ে আর একটা বাম নিলয়ে ঢুকে গেছে। তো এই বিশেষ সংযোগী কলাকে আমরা বলবো বান্ডিল অফ হিজ, রাইট। তো এই বান্ডিল অফ হিজ থেকে আরও কিছু শাখা প্রশাখা নির্গত হয়েছে, যেটা সমগ্র নিলয়ে প্রধানত যেগুলো চলে গেছে এবং সমগ্র নিলয়ের একসঙ্গে সংকোচন প্রসারণকে নিয়ন্ত্রণ করে এই বান্ডিল অফ হিজের এই শাখাগুলো, এবং এগুলোকেই আমরা বলবো পারকিনজি ফাইবার। তো এগুলোকে কি বলা হয়? এগুলোই হচ্ছে পারকিনজি ফাইবার। তো এগুলোই হলো প্রধানত হৃৎপিণ্ডের বিশেষ সংযোগী কলা, এবং এই বিশেষ সংযোগী কলাগুলো থাকে বলেই প্রধানত হৃৎপিণ্ডের মধ্যে সিস্টোল এবং ডায়াস্টোল হয়, অর্থাৎ হৃৎপিণ্ড সংকুচিত এবং প্রসারিত হয়। আচ্ছা, এবার তোমরা কি বলতে পারবে যে ইসে নোড যদি কোনোভাবে খারাপ হয়ে যায় তাহলে মানুষ কি মারা যাবে? একদম সঠিক বলেছ, মারা যাবে না, কারণ আমাদের হৃৎপিণ্ডে কিন্তু এভি নোড থাকে, যেটা কিছু সময়ের জন্য প্রধানত আমাদের হৃদস্পন্দনকে চালু রাখবে, কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেবে, এবং সেই জন্যই এভি নোডকে কী বলা হয়? একদম সঠিক, এভি নোডকে সেই জন্যই বলা হয় রিজার্ভ পেসমেকার। তোমরা যখন ক্লাস 11-এ পড়বে তখন এই সম্পর্কে আরও ডিটেলসে তোমরা জানবে। তাহলে আমাদের সংবহন চ্যাপ্টার এটা শেষ হয়ে গেল। তো এর পরের দিন আমরা আলোচনা করব রেচন তন্ত্র সম্পর্কে। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ক্লাসে। ক্লাস 9-এর আর একটা টপিক, একদম লাস্ট টপিক, তোমরা এটা ডেমো হিসেবে চয়েস করতে পারো। অনাক্রমতা তন্ত্র থেকে তোমরা অনেকে বলছিলে যে স্যার অ্যান্টিবডি, তো আমার মনে হয় যে অ্যান্টিবডির তুলনায় প্রধানত তোমরা যদি অনাক্রমতা যদি চয়েস করো তাহলে সেটা তুলনামূলকভাবে একটা ভালো টপিক হতে পারে। তো আমি অর্জিত অনাক্রমতা তোমরা যদি ডেমো টপিক হিসেবে চয়েস করো, তো সেটা কিভাবে ব্যাখ্যা করবে বা সেটা কিভাবে ডেমনস্ট্রেট করবে সেটা আজকে তোমাদেরকে বলার চেষ্টা করছি। মর্নিং স্টুডেন্টস, আগের দিন আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি সম্পর্কে পড়েছিলাম। আচ্ছা, তোমরা কি বলতে পারবে যে অ্যান্টিজেন কাকে বলে? একদম সঠিক বলেছো, যখন বহিরাগত কোনো জীবাণু আমাদের দেহে প্রবেশ করে বিভিন্ন রোগ সৃষ্টি করে তো তাকেই আমরা বলবো অ্যান্টিজেন। তাহলে ইমিউনিটি বা অনাক্রমতা কাকে বলে? একদম সঠিক, এই জীবাণুর হাত থেকে আমাদের দেহকে যে রক্ষা করে যে আমাদের যে সিস্টেম, তো তাকেই আমরা বলবো অনাক্রমতা বা ইমিউনিটি সিস্টেম। এবং এই অনাক্রমতা তন্ত্র প্রধানত দুই রকমের হয়, একটা সহজাত এবং আর একটা অর্জিত। তো সহজাত অনাক্রমতার একটা এক্সাম্পল, একদম সঠিক, সহজাত অনাক্রমতা মানে আমাদের যে লাইসোজাইম আছে তার সঙ্গে সঙ্গে ম্যাক্রোফাজ, এরা প্রধানত সহজাত অনাক্রমতার উদাহরণ। তাহলে আজকে আমরা যেটা পড়ব অর্জিত অনাক্রমতা। সুতরাং আজকে আমাদের টপিক অর্জিত অনাক্রমতা। দেখো, অর্জিত অনাক্রমতা প্রধানত স্পেসিফিক মানে কি? প্রধানত নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি হয়। আগের দিন আমরা যেমন দেখেছিলাম যে সহজাত অনাক্রমতা সমস্ত রকমের অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে, কিন্তু অর্জিত অনাক্রমতা নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধেই কিন্তু নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি করে। এবং এই অর্জিত অনাক্রমতাতে রক্তের প্রধানত দুই ধরনের কোষ অংশ নেয়। একটি হলো বি কোষ মানে লিম্ফোসাইট প্রধানত দুই ধরনের হয়, একটা বি লিম্ফোসাইট আর একটা হলো টি লিম্ফোসাইট। এবং এই লিম্ফোসাইট প্রধানত দুই ধরনের হয়, একটা বি কোষ আর একটা টি কোষ। তাহলে অর্জিত অনাক্রমতাতে প্রধানত এই দুই ধরনের কোষই অংশ নেয়। যখন আমাদের শরীরে কোনো অ্যান্টিজেন প্রবেশ করে, সেই জন্যই তোমাদের প্রথম প্রশ্ন করলাম যে অ্যান্টিজেন প্রকৃতপক্ষে কী। যখন আমাদের শরীরে যখন কোনো অ্যান্টিজেন প্রবেশ করে তখন এই যে বি কোষ আছে, তো এই বি কোষের মেমব্রেনে প্রধানত রিসেপ্টর থাকে, তাকে আমরা বলবো বি সেল রিসেপ্টর। তখন এই অ্যান্টিজেন এই বি কোষের রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়ে যায় বা গ্রাহকের সঙ্গে যুক্ত হয়ে যায় অ্যান্টিজেন, এবং তার ফলে বি কোষ এক্ষেত্রে দুটো ভাগে ভাগ হয়ে যাবে। একটি ভাগ হলো প্লাজমা কোষ, এবং প্লাজমা কোষের মধ্যে কিন্তু কোনো রকম রিসেপ্টর প্রধানত থাকে না, এবং এই প্লাজমা কোষ প্রকৃতপক্ষে অ্যান্টিবডি তৈরি করে। ঠিক আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে প্লাজমা কোষ থেকে কি তৈরি হবে? তো প্লাজমা কোষ থেকেই প্রধানত অ্যান্টিবডি তৈরি হবে। এর সাথে সাথে বি কোষ আরও এক রকমের কোষ তৈরি করবে, তো তাকেই আমরা বলবো মেমোরি কোষ। এবং এই যে মেমোরি কোষ আছে, মেমোরি কোষ পরবর্তীকালে আমাদের দেহতে যদি অ্যান্টিজেন প্রবেশ করে তাহলে মেমোরি কোষ সেটা মনে রেখে দেয় এবং সেই অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয়ে আবার সেটা প্লাজমা কোষ মেমোরি কোষে প্রধানত বিভেদিত হয়। এবং তাহলে আমাদের যে অর্জিত অনাক্রমতার আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে তার মেমোরি বা স্মৃতি।
এর সাথে সাথে এই অ্যান্টিজেন আরও এক রকমের কোষকে সক্রিয় করে, যেটা তোমাদেরকে বলছিলাম যে টি কোষ। তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু টি কোষ থাকে এবং টি কোষের মধ্যেও কিন্তু এক্ষেত্রে রিসেপ্টর থাকে বা গ্রাহক থাকে। এবং এই টি কোষ প্রধানত দুই ধরনের হয়। তাহলে টি কোষ প্রধানত কত ধরনের হবে? টি কোষ প্রধানত দুই ধরনের হবে। এক রকমের সেল হচ্ছে টিএইচ সেল। কত রকমের সেল হবে? দুই ধরনের, একটা হেল্পার টি সেল এবং আরও এক রকমের কোষ হচ্ছে টিসি সেল, বা যাকে আমরা বলবো সাইটোটক্সিক সেল। এই যে হেল্পার যে টি সেল বলছি, তো এই হেল্পার টি সেল এক রকমের রাসায়নিক পদার্থ নিঃসরণ করে এবং এই রাসায়নিক পদার্থকেই আমরা বলবো সাইটোকাইন। এই রাসায়নিক পদার্থকেই আমরা কি বলবো? সাইটোকাইন। তো এই সাইটোকাইন কি কাজ করে? এই সাইটোকাইন এই যে বিকোষের যে বিভেদন হচ্ছে, এই বিভেদনে সাহায্য করে। অর্থাৎ বিকোষ যেটা অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয় তো তাকে বলে নেইভে বিকোষ, এবং এই বিকোষকে বিভেদিত হতে সাহায্য করে এই সাইটোকাইন। এছাড়া এখানে যে টিসি সেল আছে, এই টিসি সেলকে সিটিএল সেলে পরিণত করে বা সাইটোটক্সিক টি লিম্ফোসাইটে পরিণত করে। এই সিটিএল প্রধানত কি কাজ করে? দেখো, যদি এরকম কোনো ঘটনা ঘটে, কোনো ভাইরাস ইনফেক্টেড সেল, অর্থাৎ আমাদের দেহতে এই একটা সেল আছে, ধরে রাখো এই সেলের মধ্যে ভাইরাস ঢুকে গেছে, মানে এখানে একটা কোষ আছে, তো এই কোষের মধ্যে ভাইরাস ঢুকে গেছে, এবং সাইটোটক্সিক টি লিম্ফোসাইট কী কাজ করবে? সাইটোটক্সিক টি লিম্ফোসাইট এই ভাইরাল ইনফেক্টেড সেলকে এবং এই সাইটোটক্সিক টি লিম্ফোসাইট কী কাজ করবে? দেখো, সাইটোটক্সিক টি লিম্ফোসাইট যে কোষটা ভাইরাস ইনফেক্টেড কোষ আছে, তো সেই ভাইরাস ইনফেক্টেড কোষকে এটা কিন্তু ধ্বংস করে দেয়। তাহলে এই যে ভাইরাস ইনফেক্টেড কোষকে ধ্বংস করে দিচ্ছে সাইটোটক্সিক টি লিম্ফোসাইট, এটা কোথা থেকে তৈরি হচ্ছে? এটা টিসি সেল বা সাইটোটক্সিক টি সেল থেকে তৈরি হচ্ছে। তো এই সাইটোটক্সিক টি সেল তৈরি করতে হেল্প করবে টিসি সেল থেকে, এটাও কিন্তু সাইটোকাইন, এবং সেই জন্যই একে আমরা বলবো হেল্পার টি সেল। তাহলে আমরা অর্জিত অনাক্রমতা সম্পর্কে দেখে নিলাম, বা ভ্যাকসিন নেই তো অর্জিত অনাক্রমতার কোন বৈশিষ্ট্য সেখানে ব্যবহৃত হয়। একদম সঠিক বলেছ, অর্জিত অনাক্রমতাতে যে মেমোরি কোষ আছে, তো সেই মেমোরি কোষ যে তৈরি হয় এটাকেই প্রধানত টিকাকরণে ব্যবহার করা হয়। টিকা প্রকৃতপক্ষে এক রকমের অর্জিত এবং সক্রিয় অনাক্রমতা। পরের দিন আমরা আলোচনা করব বিভিন্ন রকমের টিকা সম্পর্কে। তাহলে থ্যাংক ইউ, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ক্লাসে। ক্লাস 9 থেকে যে সমস্ত টপিকগুলো তোমরা ডেমো হিসাবে দিতে পারো, সেই সমস্ত টপিকগুলো আমি আলোচনা করলাম। প্রত্যেকটা টপিক হয়তো আমার একটু সময় লেগেছে, বা 4 মিনিট বা 3.5 মিনিট 4 মিনিট এরকম আমার লেগেছে, যেহেতু আমি স্মার্ট বোর্ড ব্যবহার করছিলাম, বিভিন্নভাবে তোমাদের বোঝার সুবিধার জন্য কালার চেঞ্জ করছিলাম, সেই জন্য আমার হয়তো একটু সময় লেগেছে। কিন্তু যে বিষয়গুলো আমি বললাম, যেগুলো আমি এখানে লিখেছি, তোমরা যদি একটু খাতায় লিখে নাও, তাহলে দেখবে যে 2 থেকে 3 মিনিটের মধ্যে তোমাদের ডেমো টপিক দাঁড়িয়ে যাবে। এবং আবার বলছি, সময় যদি কোনোভাবে বেশি দেয় তাহলে সেক্ষেত্রে তোমার কোনো প্রবলেম নেই, কারণ ডেমো টপিক তো তুমি খুব ভালোভাবে পড়ে যাচ্ছ, তাহলে তুমি সেটাকে খুব ভালোভাবে বোঝাতে পারবে। কিন্তু সময় বেশি দেবে না, কম সময়ের মধ্যে কোনো একটা পার্টিকুলার টপিক ভালোভাবে বুঝিয়ে দিয়ে আসা, এটাই কিন্তু চ্যালেঞ্জিং। তো এরপরে আরও দুটো ভিডিওতে আমি ক্লাস 10-এর যে টপিক আছে বিভিন্ন বিষয়, তো সেই ক্লাস 10-এর বিভিন্ন টপিক আরও দুটো ভিডিওতে পরের দিন আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।